সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 70 নম্বর লিখিত পরীক্ষার এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো দেওয়া থাকবে। ভিডিওগুলো তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পারবে অ্যাড ছাড়াই। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে দেওয়া আছেন ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলিকে চিহ্নিত করো। 1 × 5 = 5। প্রথমে রয়েছে কারাকোরাম পর্বত, এরপর মহানদী, মালাবার উপকূল, ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল আর ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এগুলো চিহ্নিত করতে হবে, তোমাদের যে ভারতের মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করে দেখাতে হবে। 2 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, যে কোনো 18টি। 1 × 18 = 18। কয়ের দাগে পৃথিবীর কক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে সেটা হচ্ছে 55.12 ডিগ্রি, 66.12 ডিগ্রি, 77.12 ডিগ্রি, 88.12 ডিগ্রি। তো পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.12 ডিগ্রি কোণ করে থাকে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো কক্ষপথ, পরিক্রমণ পথ, ছায়াপথ না কোনোটি নয়। তো পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হচ্ছে কক্ষপথ। গয়ের দাগে সূর্যের আগের সময় হলো গোধূলি, উষা, বিকেল না দুপুর। তো সূর্যের আগের সময়টা হচ্ছে গোধূলি। স্টেশনের ঘড়িতে 23.00 আওয়ার্স, মানে সাধারণ ঘড়িতে বাজবে 8টা, 7টা, 10টা না 11টা। তো স্টেশনের ঘড়িতে যখন 23টা বাজে তখন সাধারণ ঘড়িতে কটা বাজবে? 11টা, অর্থাৎ রাত্রি 11টা হবে সেই সময়। শীতকালে ভেজা জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে বায়ুর উষ্ণতা কম, উষ্ণতা বেশি, আর্দ্রতা কম, আর্দ্রতা বেশি। তো শীতকালে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে বায়ুতে আর্দ্রতা কম থাকে। চয়ের দাগে হচ্ছে বায়ুপ্রবাহের দিক মাপার যন্ত্রটির নাম অ্যানিমোমিটার, বাত পতাকা, রেন গেজ, হাইগ্রোমিটার। তো বায়ুপ্রবাহের দিক মাপা হয় বাত পতাকা এটার সাহায্যে। এরপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি হলো বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের ফল, বায়ু দূষণের শব্দ দূষণের ফল কোনোটি নয়। তো অ্যাসিড বৃষ্টি হচ্ছে বায়ু দূষণের ফল। এরপর জাপানের ফুকুশিমার পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল 1991, 2001, 2011, 2021 সালে। তো জাপানের ফুকুশিমার পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল 2011 খ্রিস্টাব্দে। ঝড়ের দাগে হচ্ছে শব্দের তীব্রতা মাপার যন্ত্রটি হচ্ছে ডেসিবেল মিটার, অ্যানিমোমিটার। এরপর হচ্ছে ল্যাক্টোমিটার, কোনোটি নয়। তো শব্দের তীব্রতা মাপার যন্ত্রটি হচ্ছে ডেসিবেল মিটার। এরপর দেখো শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলে দুন, তরাই, গিরিপথ না পর্বত গ্রন্থি। তো শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলা হয় দুন। নেক্সট, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো গঙ্গা, লুনি, মহানদী না সিন্ধু। তো ভারতের একটি অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে ঘন জনবসতি গড়ে ওঠার কারণ সেখানকার জলবায়ু উষ্ণ, চরমভাবাপন্ন, সমভাবাপন্ন না শীতল প্রকৃতির। তো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণ হচ্ছে সেখানকার জলবায়ু সমভাবাপন্ন। নেক্সট, ভারতের উর্বর নবীন পলিমাটি ভাবর, ভাঙর, কালো মাটি না খাদার। তো ভারতের উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। এরপর হচ্ছে আমাদের দেশের যত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত, সেটা 55%, 65, 75 না 85%। সঠিক উত্তর এখানে 65%। পানীয় ফসলের উদাহরণ হলো মিলেট, তুলো, ডাল না কফি। তো পানীয় ফসল হচ্ছে কফি। পরের প্রশ্ন, ভারতে বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম সাঁওতাল, কিন্নর, গোন্ড না ভিল। সঠিক উত্তর লিখবে গোন্ড। এরপর ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় 2 অক্টোবর, 15 আগস্ট, 26 জানুয়ারি, 23 জানুয়ারি। উত্তর হচ্ছে 15 আগস্ট। পরের প্রশ্ন, মানচিত্রের দূরত্ব ও বাস্তবের দূরত্বের অনুপাত হলো স্কেল, ম্যাপ, অ্যাটলাস না কার্টোগ্রাফি। তো মানচিত্রের দূরত্ব আর বাস্তবের দূরত্বের যে অনুপাত সেটাকে বলা হয় স্কেল। মানচিত্রে কৃষি জমি দেখানোর জন্য ব্যবহার করা হয় নীল, সবুজ, বাদামি না হলুদ রং। তো মানচিত্রে কৃষি জমি দেখানোর জন্য হলুদ রং ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 3 নম্বরে দেখা নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 3-এর 1 নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 4টি। 1 × 4 = 4। নিরক্ষরেখার যে তল বরাবর অবস্থান করে তাকে বলা হয় নিরক্ষীয় তল, এটা ঠিক হবে। এরপর পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 180টি, এটা লিখবে ভুল। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এটা ঠিক হবে। ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণে অল্প সময়ে মানুষের চোখে ছানি পড়ে, তো এটা ঠিক হবে। দীপাবলি
দীপাবলি ইসলামদের ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়, এটা ভুল হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3-এর 2 নম্বর আগে শূন্যস্থান পূরণ করে যে কোনো 4টি লিখতে হবে। 1 × 4 = 4। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায় তাকে বলা ড্যাশ, তো তাকে বলা হয় কি অ্যালবেডো। বিশ্ব উষ্ণায়ন বলতে অস্ট্রেলিয়ার ড্যাশ শহরের মানুষ একটি বিশেষ তারিখে বিশ্ব উষ্ণায়ন কমাতে অস্ট্রেলিয়ার ড্যাশ শহরের মানুষ একটি বিশেষ তারিখে রাতের বেলায় 1 ঘন্টার জন্য সমস্ত লাইট নিভিয়ে রেখেছিল। এটা হবে সিডনি শহরে, ঠিক আছে, অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষ। গয়ের দাগে কানে কানে কথা বললে শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেল এর মধ্যে থাকে, উত্তর হবে 20 ডেসিবেলের মধ্যে থাকে। এরপর দেখো মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় এমন একটি দেশের উদাহরণ হলো, উত্তর লিখবে ভারতবর্ষ। 60-এর দশকে ভারতের কৃষিতে অভূতপূর্ব পরিবর্তন আসে যা ড্যাশ নামে পরিচিত, এটাকে বলা হয় সবুজ বিপ্লব। 3-এর 3 নম্বর একটি বা দুটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 1 × 4 = 4। কোন শক্তির কারণে আমরা পৃথিবীর থেকে ছিটকে বেরিয়ে যায় না, তো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাই না। জোয়ার হলে সাধারণত থার্মোমিটারের কোন স্কেলে পরিমাপ করা হয়, তো জোয়ার হলে সাধারণত থার্মোমিটার ফারেনহাইট স্কেলে পরিমাপ করা হয়। মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাকে কী বলে, স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। এরপর কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, 1972 খ্রিস্টাব্দে। মানচিত্র অঙ্কনের বিদ্যাকে কী বলা হয়, এটাকে বলা হয় কার্টোগ্রাফি। মানচিত্র অঙ্কনের বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। পরের প্রশ্ন 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 4 = 8। প্রশ্নের মান এখানে 2 নম্বর করে, ঠিক আছে। প্রথমে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণগুলি হলো, 1 নম্বর অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সবথেকে বড়। 2 নম্বর নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে। 3 নম্বর পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই। পরের দেখা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যে রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয়েছে। 2 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা থেকে দিন ও তারিখের পরিবর্তন হয়। গয়ের দেখা বায়ু দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখুন। 1 নম্বর হচ্ছে বৃক্ষরোপণ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য বৃহৎ পত্রযুক্ত বৃক্ষরোপণ করা একান্ত প্রয়োজন। বায়ু পরিশোধনকারী যন্ত্রপাতির ব্যবহার। বর্তমানে বিভিন্ন ধরনের বায়ু পরিশোধনকারী যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। এই সমস্ত যন্ত্রপাতি বিভিন্ন বায়ুদূষক উৎসগুলিতে স্থাপন করা প্রয়োজন, ঠিক আছে। এই যন্ত্রপাতিগুলো যেগুলো থেকে বায়ুটাকে কী করা হবে, পরিশোধন করা যাবে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো ঘয়ের দাগে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। তো ভারতের বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ভূ প্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর হচ্ছে উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল। 3 নম্বর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4 নম্বর পশ্চিমের মরু অঞ্চল। 5 নম্বর হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। কোমর দাগে সবুজ বিপ্লব কি? 60-এর দশকের শেষ দিকে ভারতীয় কৃষিতে বিরাট পরিবর্তন আসে। উচ্চ ফলনশীল বীজ, সার, জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে মোট হেক্টর প্রতি ফসলের উৎপাদন বহুগুণ বেড়ে যায়, যা সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন নামে পরিচিত। 5 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর দেওয়া আছে। পরের দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য নিরূপণ করে। দেখো আমরা লিখছি এটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা। 1 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্ত। আর নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অক্ষরেখাগুলির দৈর্ঘ্য কমতে থাকে, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য হচ্ছে সমান হয়। পরের দেখা হচ্ছে আবর্তন গতির ফলে কিভাবে দিন ও রাত হয়। তো পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এর ফলে যে অংশ সূর্যের সামনে আসে সে অংশ আলোকিত হয় এবং সেখানে দিন হয়, ওকে। আর অন্যদিকে সূর্যের বিপরীত দিকে যে অংশে সূর্যালোক পৌঁছায় না তা অন্ধকারাচ্ছন্ন থাকে বলে সেখানে রাত হয়। গয়ের দাগে বায়ু দূষণের 3টি কারণ লেখো। 1 নম্বর হচ্ছে কলকারখানা। শিল্পাঞ্চলের কলকারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন। এরপর হচ্ছে ধাতব কণা, ধোঁয়া প্রচুর পরিমাণে বাতাসের সঙ্গে মিশে বাতাসকে দূষিত করে। 2 নম্বর হচ্ছে যানবাহন। বিভিন্ন যানবাহনে জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল ও ডিজেল এই সমস্ত দহনের ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হয় যা বায়ুকে দূষিত করে তোলে। 3 নম্বর তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
নাইট্রাস অক্সাইড, সালফার অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস ছাড়াও প্রচুর পরিমাণে ছাই বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। ঘরের দেখা হচ্ছে অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। 1 নম্বর অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ। বনভূমি ও যে কোনো স্থান থেকে অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ। অরণ্যকে রক্ষা করার জন্য পশুচারণ ক্ষেত্র নির্দিষ্ট করে দিতে হবে। অরণ্যভূমিতে পশুর দল চারাগাছ খেয়ে ফেলে এবং গাছকে নষ্ট করে দেয়, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করা জরুরি। 3 নম্বর হচ্ছে বনসৃজন ও পুনর্বনসৃজন। যেসব স্থান উদ্ভিদহীন সেখানে নতুন করে বনসৃজন করা যেতে পারে এবং বনভূমিতে যেখানে পশুচারণের ফলে বা মানুষের নিজের প্রয়োজনে অরণ্য ছেদনের ফলে গাছের অস্তিত্ব বিপন্ন হয়েছে সেখানে পুনর্বনসৃজন ঘটিয়ে অরণ্য পুনরুদ্ধার করতে হবে। তো এই সমস্ত উপায়ে আমরা কী করতে পারি, অরণ্য সংরক্ষণ করতে পারি। নেক্সট হচ্ছে দেখো অঙ্গর দাগে ছোট স্কেল মানচিত্র এবং বড় স্কেল মানচিত্র বলতে কী বোঝায়। তো ছোট স্কেল মানচিত্র কি, যে দেশ বা মহাদেশের মতো বিশাল এলাকাকে মানচিত্রে প্রদর্শন করতে ক্ষুদ্র স্কেল ব্যবহার করা হয়, এই সকল মানচিত্রকে ছোট স্কেলের মানচিত্র বলা হয়। আর বড় স্কেলের মানচিত্র কি, গ্রাম শহর প্রভৃতি ছোট আয়তনের স্থানকে মানচিত্রে প্রদর্শন করতে গেলে যে স্কেল ব্যবহার করতে হয় তাকে বড় স্কেলের মানচিত্র বলে। 6 নম্বর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে 3 5 15 নম্বর। পরের দাগে আমাদের চারপাশের বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করুন। দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো হলো 1 নম্বর পরিচালন পদ্ধতি। বায়ুমণ্ডলের নিম্ন স্তরের বায়ু অধিক উষ্ণ হওয়ার ফলে প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরের শীতল ও ভারী বায়ু ওই স্থান দখল করতে ছুটে আসে। পরে আবার ওই শীতল বায়ু উষ্ণ হয়ে ওপরে উঠে যায় এবং এই প্রক্রিয়া বারবার চলতে থাকে। এইভাবে নিচের উষ্ণ বায়ু উপরের দিকে উঠে গিয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত করে, এই প্রক্রিয়াকে পরিচালন পদ্ধতি বলে। 2 নম্বর হচ্ছে পরিবহন পদ্ধতি। সূর্যকিরণ সর্বপ্রথম ভূপৃষ্ঠ সংলগ্ন বায়বীয় কণাগুলো উত্তপ্ত হয় সূর্যকিরণে, ঠিক আছে। তারপর প্রাকৃতিক নিয়মে উষ্ণ বায়ু থেকে উষ্ণতা শীতল বায়ুতে সঞ্চালিত হয়, এই প্রক্রিয়াকে পরিবহন পদ্ধতি বলা হয়। এরপর হচ্ছে বিকিরণ পদ্ধতি। কঠিন তরল বা গ্যাসীয় কোনো রকম মাধ্যম ছাড়াই যখন একটি পদার্থ থেকে অন্য পদার্থের তাপ সঞ্চালিত হয় তখন তাকে বিকিরণ পদ্ধতি বলে। ওকে, যেমন হচ্ছে সূর্য থেকে যখন পৃথিবীতে তাপ আসে সেটা হচ্ছে সেখানে কোনো মাধ্যম থাকে না, তো সেটা বিকিরণ পদ্ধতিতে তাপটা পৃথিবীতে আসে। 4 নম্বর দেখো তাপ শোষণ পদ্ধতি। সূর্য রশ্মির প্রত্যক্ষ প্রভাবে বায়ুমণ্ডল বিশেষ উত্তপ্ত না হলেও বায়ুমণ্ডলে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি সূর্যরশ্মি থেকে তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে। এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে তাপ শোষণ পদ্ধতি বলে। পরের দেখা হচ্ছে শব্দ দূষণের কারণগুলি লেখো। দেখো শব্দ দূষণ নানা কারণে ঘটে থাকে, তবে প্রাকৃতিক বা স্বাভাবিক কারণ অপেক্ষা মানুষের ক্রিয়াকলাপের ফলেই অধিকাংশ শব্দ দূষণ ঘটে। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ। তীব্র ঝড়ের আওয়াজ, এরপর মেঘ ডাকার আওয়াজ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আওয়াজ, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ শব্দ দূষণের। এরপর মানুষ সৃষ্ট কারণ, যেমন হচ্ছে বিভিন্ন যানবাহনের শব্দ এবং তাদের হর্নের শব্দ, উচ্চ স্বরে লাউডস্পিকার বাজানো, শব্দবাজির আওয়াজ ইত্যাদি, এগুলো মানুষের সৃষ্ট শব্দ দূষণের কারণ। নেক্সট হচ্ছে গয়ের থেকে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের জলবায়ুতে ঋতু পরিবর্তন হয়ে থাকে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত পর্যায়ক্রমে এই 4টি ঋতু সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। নেক্সট হচ্ছে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকাল শুষ্ক ও জলীয় বাষ্পহীন প্রকৃতির হয়। পরের পয়েন্ট আমরা লিখব 3 নম্বর দিয়ে বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের অধিকাংশ প্রায় 85 থেকে 90% বৃষ্টিপাতই ঘটে মৌসুমী বায়ুর প্রভাবে। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে এবং সারা ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। 4 নম্বর বৃষ্টিপাতের অসম বন্টন। মৌসুমী বায়ুর প্রভাব ভারতের সর্বত্র সমানভাবে পড়ে না, তাই ভারতে মৌসুমী বৃষ্টিপাতের বন্টনও সর্বত্র সমান হয় না। ভারতের পূর্ব থেকে পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। 5 নম্বর খরা ও বন্যার প্রাদুর্ভাব। মৌসুমী বায়ু খামখেয়ালি চরিত্রের হওয়ায় কোনো বছর অধিক বৃষ্টিপাতের কারণে
বন্যা এবং কোনো বছর স্বল্প বৃষ্টিপাতের কারণে খরার প্রাদুর্ভাব দেখা দেয়, ঠিক আছে, দেখা যায়। তো এগুলো হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব ভারতবর্ষে। এরপর ঘয়ের দাগে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হচ্ছে 1 নম্বর জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু উষ্ণ আর্দ্র পরিবেশে ধানের চাষ ভালো হয় বা ধানের চাষ হয়। এবার ওই ধান চাষের উষ্ণতা কেমন লাগে, দেখো ধান চাষের জন্য গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। বৃষ্টিপাত ধান চাষের জন্য বার্ষিক 1 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত বাঞ্ছনীয়। মৃত্তিকা হচ্ছে উর্বর দোআঁশ মাটি এবং নদী উপত্যকার পলি মাটি ধান চাষের পক্ষে আদর্শ। 3 নম্বর হচ্ছে ভূমির প্রকৃতি। জমিতে জল জমে থাকলে ধান সবচেয়ে ভালো জন্মায়, তাই নদী উপত্যকা ও বদ্বীপ সমভূমি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। তো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট 2025 ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগে আমরা সেট 1 এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি, এটা সেট 2। প্রতিটা সেট তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে, তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত প্রশ্ন দেখবে পরীক্ষায় কমন পাচ্ছ। এরপর আমরা আরও 2-1টি সেট তোমাদের কিন্তু দেবো। ওকে, তো প্রতিটা সেট কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। যে কোনো একটি সেট প্র্যাকটিস করলে বা পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় সব প্রশ্ন কমন পাবে না। আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এই সমস্ত সেটগুলোর PDF ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাপের মধ্যে থেকে পেইড কোর্সের মধ্যে তোমরা কিন্তু এর PDF পাবে। PDF ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলোও দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে, এবং ভিডিওগুলো তোমরা সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।